মেয়েদের নিজের বলতে কোনো ঘর হয় না, নিজের কোনো সংসার হয় না, এটাই সত্যি। কারণ বাবার বাড়ি থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানেও একটা সংসার ঘর পেয়েছিলাম, কিন্তু জবের কারণে ঢাকায় চলে এসেছি। এসে এখানেও একটা নতুন করে সংসার, নতুন করে ঘর বেঁধেছি। আর আজকে এই সংসারটা ভেঙেও নতুন আরও একটা জায়গাতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিলি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশটা ছেড়ে চলে যাচ্ছি। সত্যিকারভাবে যদি কেউ বলতে পারো কেমন লাগছে, আসলে বাবার বাড়ি থেকে বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন যতটা কষ্ট পেয়েছি তার থেকেও দ্বিগুণ কষ্ট এখন পাচ্ছি। অনেক দিন পরে সব কিছু গুছিয়ে আসলে ব্লগটাতে ভয়েস দিতে বসেছি, বাট এই ভিডিওগুলো দেখে এখন আমার নিজেকে অনেক বেশি ইমোশনাল লাগছে। ভয়েসটা দিতে গিয়েও মানে অনেকটা কষ্ট লাগছে। সো এটা হলো এয়ারপোর্টে সবাই জানেন, কেউ রিসিভ করতে আসে, কেউ বিদায় দিতে আসে। তো আজকে আসলে বিদায়ের দিন। এখানে আমার শাশুড়ি, মা, খালা, আপু, মানে মোটামুটি সবাই আর কি এসেছে। এবং আসলে মানে কেউ বাসায় থাকতে পারছিল না যে আমি চলে যাব, তো সবাই মিলে এয়ারপোর্টে এসেছি। এখানে আমার মা খুব বেশি ইমোশনাল কান্নাকাটি করছিল, তো আমি তাকে মানে সাহস দিচ্ছিলাম যে কান্নাকাটি করার কিছু নেই, আমি প্রতি বছরই আসব। এখানে আমার বাবা, এই যে ভাই, আমার বোন যে আমার সাথে লাস্ট 6 বছর ধরে একসাথে আছে। সো সবাই মিলে এয়ারপোর্টে এসেছে। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, তার কারণ আসলে আমি কোনো অংশটাই কেটে ফেলে দিতে চাচ্ছিলাম না, কারণ এই স্মৃতিগুলো আসলে আমি রেখে দিতে চাচ্ছিলাম। এখানে আমার মায়ের মতো খালা, যে আমাকে মায়ের থেকেও মনে হয় বেশি ভালোবাসে, সেও অনেক কান্নাকাটি করছিল। সো আমি একটু আগে এয়ারপোর্টে এসেছি, কারণ এখানে এসে ভাবছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, মানে ওনাদের সাথেই থাকবো, যেন বাসায় থেকে বের হতে গেলে আসলে কষ্ট বেশি লাগছিল। তো ভাবলাম এয়ারপোর্টে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ ওদের সাথে থাকি, তারপরে একবারে এয়ারপোর্টের ভিতরে চলে যাব। তো আমি টার্কিশ এয়ারলাইন্সে এসেছি, ফিনল্যান্ডে চলে যাচ্ছি। সো আমরা এয়ারপোর্টে ঢুকলাম মোটামুটি 3:30টার পরে। আমার ফ্লাইট ছিল 6:20-এ। সো এয়ারপোর্টে ঢুকে প্রথমে বোর্ডিংটা দিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমি একটা ভাইয়া আর ভাবির সাথে আসছিলাম, তো তাদের জন্য ওয়েট করছিলাম। আর ইমিগ্রেশনটা পার হয়ে এই জায়গাটাতে বসে আছি। সবাই জানেন এই ইমিগ্রেশন গেটটা ক্রস করার পরে আসলে কেমন ফিলিংস হয়। সো ওটা ক্রস করার পরে আমি সিকিউরিটি গেটটাও ক্রস করে ফেলেছি। এখন আমি এখানে বসে আছি। আমি আসলে যখন ফার্স্টে এসেছিলাম মানে বোরখা পরে এসেছিলাম, কারণ বোরখা 3 কেজি 4 কেজির মতো ওয়েট। সো এটা আসলে আমার ওয়েটটা বেশি হয়ে যাবে বলে পরে এসেছিলাম, বাট ওটা পরে অনেক গরম লাগছিল এবং আনকমফোর্টেবল লাগছিল বলে আর কি আমি বোরখাটা খুলে টি শার্ট যেটা পরেছিলাম সেটা পরেছিলাম। আর এই তো আমি আমার সিটে বসে গিয়েছি এবং আমার পাশে আসলে কেউই ছিল না। আমি 2টা সিট নিয়ে এসেছি এবং আসলে ফ্লাইটে খুব বেশি একটা প্যাসেঞ্জারে ছিল না, সেখানে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল তারা। এবং এখানে আমি কিছু মুভি দেখা ট্রাই করছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ইয়ারফোনটা আসলে কাজ করছিল না। দ্যাটস ওয়াই আমি কোনো মুভি দেখি নাই। আর যেহেতু সারা রাত জাগা ছিলাম, তো সেই কারণে আর কি প্লেনে ইচ্ছেই ছিল যে আমি ঘুমাবো। সো প্লেনে ওঠার সাথে সাথে তারা এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় এবং এরকম ইয়ারফোন দিয়ে দেয়। যদিও আমি ট্রাই করছিলাম এই টাইমটাতে যে কোনো কিছু শুনতে পাই কি না, তো শুনতে পাচ্ছিলাম। পরবর্তীতে আমি কিছু মিউজিক শুনছিলাম এবং জানালা দিয়ে সব কিছু দেখছিলাম। এবং এই টাইমটাতে আসলে এখনও প্লেনটা ছাড়ে নাই। তো যখন ছাড়লো তখন একদম ভোর 6:20-25 এরকম বাজে। তো এটা ছেড়ে যাচ্ছিলো আর আসলে আমার মনটা আরও বেশি খারাপ হচ্ছিল। আমি একদম বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে হ্যাঁ, বাংলাদেশের প্রতি অনেক অভিযোগ থাকলেও আসলে এটাই আমার মায়ের দেশ, এটাই আমার বাংলাদেশ। সো যাওয়ার টাইমে এই যে ঢাকার এই চিত্রটা দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে সিনারিটা। তো এটা আসলে বেশি দূর তো দেখা যায় না, যতটুকু পারছিলাম ততটুকুই দেখছিলাম। এবং এখানে আমার অনেক অনেক প্রিয়জন এবং প্রিয় মানুষদেরকে রেখে চলে যাচ্ছি আমি। সো এটাই আর কি মনে পড়ছিল। সো এইটা আর কি যারা গিয়েছেন তারা জানেন যে এই ফিলিংসটা কেমন। সো ওঠার পরপরই তারা এই মিনি পাউচটা দিয়েছিল এবং এটার মধ্যে কিছু জিনিসও ছিল। সো আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এগুলো প্লেনে ওঠার পরে লাগে, সো সেই কারণেই দেওয়া। ঘুমানোর জন্য এই জিনিসটা দিয়েছিল, যদিও আমার এটা লাগে নাই কোনোভাবেই। আর এরকম তারা কিছু সক্স দিয়েছিল, যেটা
আই ডোন্ট নো কি কাজে লাগে। সো আমি এটাও ইউজ করি নাই, জাস্ট দেখে রেখে দিয়েছি। আর এরপরে আসলে আমি একটু ঘুমানোর ট্রাই করছি, এবং যেহেতু আমার পাশে কেউ ছিল না, সো সিটটা ফাঁকা থাকার কারণে আমি আসলে 2 সিট নিয়ে এরকমভাবে ঘুমাতে পেরেছি। সো এরপরে 1-1.5 ঘন্টা পরে সকালে ব্রেকফাস্টটা দিয়ে গিয়েছে। সো এখানে আমি অ্যাপেল জুস নিয়েছিলাম, এখানে একটা কেক ছিল, তারপর ব্রেড ছিল। ব্রেড আমার সবসময় মজা লাগে প্লেনের। আর এখানে বাংলা ভাষায় বলতে গেলে পুঁই শাকের একটা ডিশ ছিল। সো এটাও আমার কাছে বেশ মজাই লেগেছে। আর খাওয়া দাওয়া শেষে আমি আসলে খুবই এক্সস্টেড ছিলাম, মানে ঘুম থেকে উঠেই খেয়েছি এবং ভালো লাগছিল না। সো এরপরে আসলে আমি আলাদা সিটে, ভাইয়ারা আলাদা সিটে বসেছিল। সো এরপরে কিছুক্ষণ পরে আবার হলো দুপুরের খাবারটা দিয়ে গিয়েছে, এবং এখানে ওই সেম টাইপেরই সব কিছু ছিল, বাট এক্সট্রা ছিল হচ্ছে তোমার মিটের, মানে বিফের একটা কি জানি না, স্টেক না, বেসিক্যালি এটা অন্য একটা খাবার ছিল। সো কেক ছিল, আমি কেকটা খাওয়া ট্রাই করছিলাম, বাট আমি জানি না, আমারই কেক পছন্দ হয় না। সো এরপরে একটা কফি খেলাম। কফি খাওয়ার পরে একটু বাইরের ভিউটা দেখছিলাম যে কেমন। সো আকাশটা আসলে খুবই সুন্দর ছিল, এবং এগুলো আর কি আমি নিচ্ছিলাম। মনে হচ্ছিল যে মানে মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছে, এবং মেঘগুলো হাত দিয়ে ধরা যাবে, এরকম একটা অবস্থা। বাট মানে এই সিনারিটা দেখতে অনেক বেশি ভালো লাগে, বিধায় আমি এই যে সময়টা জেগে আসলে এই ভিউটা দেখছিলাম। সো 8 থেকে 9 ঘন্টা জার্নির পরে আমি এসে পৌঁছালাম ইস্তানবুলে। এখানে কিন্তু 2 ঘন্টার মতো ট্রানজিট থাকে। সো ট্রানজিটের জন্য এখানে আমি নেমে পড়লাম, এবং ভাইয়াদের সাথে বেবি থাকার কারণে তারা আসলে একটু লেটে বের হচ্ছিল। বাট আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই, যেহেতু এখানে ওয়াইফাই পাওয়া যাবে। সো বাসার সবাইকে জানাতে পারবো যে আমি এখানে ভালো মতো পৌঁছেছি। সো এখানে গেট দিয়ে ঢুকেই এরকম সুন্দর একটা সিনারিও দেখতে পাবেন, যেটা হচ্ছে ওদের মেবি লবি। সো এখান থেকে বেসিক্যালি যারা ট্রানজিটে যাচ্ছে তাদের এই সাইনটা ফলো করে করে যেতে হবে। সো আমি এখানে একা একাই আর কি যাচ্ছিলাম সব দেখে দেখে। যেহেতু এটা আমার প্রথম ট্রানজিট কোনো ফ্লাইট ছিল, সো দ্যাটস ওয়াই আমি একটু ভয় পাচ্ছিলাম। মানে 2 ঘন্টা 45 মিনিটের মতো সময়। সো এর মাঝখানে অনেকখানি হেঁটে হেঁটে যেতে হয়, এবং আসলে সিকিউরিটি গেটও পার হইতে হবে। সো সব কিছুই নতুন বিধায় আমার আসলে একটু ভয় লাগছিল। সো এই তো ফাইনালি সিকিউরিটি গেটটা পার হয়ে গিয়েছি, এবং এরপরে আসলে তেমন একটা কোনো কিছু করার থাকে না। সো এখানে জাস্ট ওয়েট করতে হয়। সো এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। সো আমি এটাও আর কি একটু ক্লিক করে নিচ্ছিলাম, এবং এখানে মোটামুটি সবাই এসে ওয়েট করে, এবং এই যে এখানে দেখা যায় যে কার ফ্লাইট কখন এবং গেট খুলেছে কিনা এভরিথিং। সেখানে আপুরাও দাঁড়িয়েছিল। সো আমি এটার সাথে একটু ভিডিওটা করে নিলাম, যেহেতু এই ভিউটা অনেক সুন্দর। যারা ইস্তানবুল এয়ারপোর্টে গিয়েছেন তারা সবাই জানেন। সো এখান থেকে বেসিক্যালি আমাদের যেই গেট দিয়ে ফ্লাইট হবে, মানে যেতে হবে, সেই গেটটার দিকে যাচ্ছিলাম, এবং এখানে আপুরও ছিল, আপুর সাথে একটা বেবি ছিল। এবং তাদের এয়ারপোর্টের ভিতরে এই স্টলগুলো এত বেশি সুন্দর, এবং সত্যিকার অর্থে যদি আমার কাছে সেই টাইমে ইউরো বা সামথিং থাকতো, তাহলে আমি এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারতাম আই থিঙ্ক। আমাদের হাতে আসলে অনেক সময় ছিল, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় ছিল। তো আমরা আর কি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আপু আর ভাইয়া তখন আমরা একসাথেই ছিলাম। তো আপুকে বললাম আমাকে একটু ভিডিও নিয়ে নেন। সো আমার হাতে দেখতে পাচ্ছি একটা হ্যান্ড লাগেজ আছে, তারপরে এই ল্যাপটপ, তারপরে ব্যাগ এবং জ্যাকেট সব কিছু আমি নিয়েছি, বিকজ অফ আমার আসলে জায়গাটা স্টোরেজটা হচ্ছিল না, এবং ওয়েটটা বেড়ে যাচ্ছিল। তারপরেও আমার মোটামুটি 5 কেজির মতো ওয়েট বেশি ছিল হ্যান্ড লাগেজ আর বোর্ডিংয়ের লাগেজ দিয়ে। সো আমি এগুলো হাতে নিয়েই এসেছি। দ্যাটস আমার আরও বেশি মানে এক্সস্টেড লাগছিল যে এত কিছু জিনিস একসাথে টানা, মানে খুবই বিরক্ত লাগছিল। আর এই ব্যাগটা মানে এইভাবে হাতে নিয়ে আসা আমার একদমই ঠিক হয় না, যদিও, কারণ এগুলো একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো। সো বাবুটাকে আসলে আমি বারবারই ডাকছিলাম যে আসো আমার সাথে, বাট ওর মাকে ছাড়া আসবেই না। সো এখান থেকে আসলে আপুরা বললো যে চলো আমরা কিছু খাই। তো সেখানে আমরা গিয়েছি উপরে। তো ও বারবার বলছিল আমি বার্গার খাবো, আমি স্যান্ডউইচ খাবো। তো আপুরা বলছিল ঠিক আছে, আমরা আসলে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন এখান থেকে আবার ফ্লাইটে উঠবো। সো এখানে আসলে চিকেনের কি একটা নিয়েছিল, সেটা আমার মনে নাই, যদিও খেতে একদমই মজা না, মানে গরম না, এবং মানে কোনো ধরনের টেস্ট পাই নাই যদিও। সেই তো ফুডগুলো নেওয়া হয়েছিল, এবং এগুলো খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে এসেছি। আমাদের বি গেট দিয়ে যেতে হবে, এবং
এখানে আসলে ওয়েদার আমার কাছে বেশ ভালোই লাগছিল, মানে নর্মাল ওয়েদার লাগছিল, বাট যখন এই গেট থেকে বের হলাম মানে হঠাৎ করেই মনে হচ্ছিল অনেক বেশি ঠান্ডা, এরকম ফিল করছিলাম। সো আমাদের এই বাসে করে নিয়ে গিয়ে আর কি ফ্লাইটে ওঠানো হবে, মানে কোনো গেট ফাঁকা না থাকার কারণে আসলে আমাদের এভাবে বাসে করে যেতে হচ্ছিল। সো এই তো আমি এখানকারও কিছু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে 10 ঘন্টার জার্নিতে আসলে ফেসের অবস্থা একদমই খারাপ। আর এই বেশিক্ষণ জার্নি ছিল না, যদিও এই বাসটাতে 10 মিনিট বা 5 মিনিট এরকম, বাট ইস্তানবুলে সেদিন হয়তো বা ওয়েদারটা একটু খারাপ ছিল, দ্যাটস ওয়াই একটু ঠান্ডা লাগছিল। একটু না, বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তার সাথে আবার বাতাস ছিল, সো দ্যাটস ওয়াই আর কি বেশ ঠান্ডা লাগছিল। আর আমার আসলে সিটটা খুবই ভালো জায়গায় ছিল, মানে বিজনেস ক্লাসের পরে ইকোনমি যে ক্লাসটা থাকে সেখানেই আমার সিট ছিল, দ্যাটস আমার বেশি ভিতরে যেতে হয়নি, বাট এই লাগেজগুলো টেনে টেনে নিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে। এরপরে আসলে 3.5 ঘন্টা জার্নি, সো এই জার্নিতে আসলে ঘুমানো হয়নি। আমি ঘুমানোর ট্রাই করছিলাম, বাট কোনোভাবে ঘুমাতে পারি নাই। এবং এখানেও একটা ফুড দেওয়া হয়েছিল, ওই ফুডটাও খেতে বেশ মজা। আর এখানে আমি একটু রাইস নিয়েছিলাম এবং বিফের সেই একই জিনিস, যদিও ওইটাও খেতে মজা লাগে আমার কাছে, আর এই ডেজার্টটা আমার কাছে বেস্ট লেগেছে। সো এটাও খেয়েছি এবং এর উপর থেকে দৃশ্যগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল। এবং আমি এই যে দেখছিলাম যে আর কতটুকু টাইম লাগবে হেলসিঙ্কি যেতে। সো বেশি সময় নেই এবং এখানে ম্যাপে সব কিছু দেখা যায়, বাট তখন মনে হলো যে ঠিক আছে একটা মুভি দেখি। সো এখানে আমি এই মুভিটা দেখেছি। আমি পরবর্তীতে এসে এটার পার্ট 2 দেখার অনেক ট্রাই করেছি, বাট আমি আসলে আর খুঁজে পাইনি, কারণ এটা খুব রিসেন্ট একটা মুভি ছিল এবং খুবই ভালো লেগেছে। আমার 3 ঘন্টার সময় কিভাবে কেটে গিয়েছে মুভি দেখতে দেখতে আই ডোন্ট নো। সো মুভি দেখতে দেখতে আসলে ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছে এবং ফাইনালি আমি হেলসিঙ্কি এসে পৌঁছালাম। সো ভিতরে ঢুকে এয়ারপোর্টটা এভাবে দেখছিলাম এবং সব লাগেজগুলো নিয়ে আমি এই তো এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এবং এখানে সবাই এসেছে আমাকে রিসিভ করার জন্য। এটা আমার দেবর এবং হাজবেন্ড, ননদ, তারপরে আমার যা, সবাই এসেছে। সো এখানে আসলে এই ভিডিওটা আমার জন্য অনেক মেমোরেবল, কারণ ফিনল্যান্ডের ফার্স্ট দিন আমার জন্য। এবং এখানে জিকু এত বেশি স্লিম হয়ে গেছে, আমি হঠাৎ করে ওকে দেখে চিনতেই পারি নাই, কারণ আসার সময় ওর ওয়েট যা ছিল তার থেকে মিনিমাম 20 কেজি কমে গিয়েছে। সো যাই হোক, ও আসলে কাজ করে তারপরে আমাকে রিসিভ করতে এসেছে, যেহেতু সন্ধ্যা 6:30 7টার দিকে আমি পৌঁছেছি। সো এই কারণে ওকে দেখতে আরও বেশি এক্সস্টেড লাগছে। এবং এখানে আমার ননদ এবং এই যে যা, সবাই এসেছে এবং ওদের সাথে আর কি দেখা। সো এখান থেকে আমার দেবরও আসলো এবং সবার সাথে মিট করে এবং এখান থেকে লাগেজগুলো নিয়ে আমরা আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। হেলসিঙ্কিতে বা ফিনল্যান্ডে অনেক বেশি ঠান্ডা, বাট আমি এমন একটা সময় এসেছি, এখন হচ্ছে সামার, সো দ্যাটস আমার বেশি একটা ঠান্ডা লাগে নাই এবং বেশ গরমই লাগছিল। সো এই ছিল ঢাকা থেকে হেলসিঙ্কি আসার আমার মোটামুটি 15 থেকে 16 ঘন্টার জার্নির গল্প। সবাই আমার জন্য দোয়া করবেন নতুন এই জীবনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।